আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোর্শেদ শোভন। চীনের দালিয়ানে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভা শেষে হোটেল সাংগ্রিলায় চায়না রেলওয়ে কনস্ট্রাকশনের চেয়ারম্যান, চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান, চায়না মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের চেয়ারম্যানের সাথে আলাদা বৈঠক করবেন তিনি। এসব বৈঠক শেষে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথ ধরবেন তারেক রহমান। আগামী ২৬শে জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের বৈঠকের কথা রয়েছে। বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যে ১৫ থেকে ১৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা আছে। দর্শক, আমরা সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম যে চীনের দালিয়ানে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম বার্ষিক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান আছেন। প্রধানমন্ত্রীর সফরের সংবাদ সংগ্রহে চীনে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সেখান থেকে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন তিনি। হাসান, প্রধানমন্ত্রীর আজ কি কর্মসূচি রয়েছে? প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে চীনের বন্দর প্রদেশ দালিয়ানে রয়েছেন এবং দালিয়ানে প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে সকালেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে ১৭তম সাধারণ বার্ষিক সভা আছে সে সভায় এই মুহূর্তে অংশগ্রহণ করছেন। মূলত এই বার্ষিক সভাটি আসলে যে শুরু হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে দালিয়ানে, যেটি মূলত হবে সুইজারল্যান্ডে মূল এই বার্ষিক সাধারণ সভা। তার শুরুটা হয়েছে এই চীনের দালিয়ান প্রদেশে এবং সেখানেই এই মুহূর্তে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা কিছু ছবি ইতিমধ্যে আপনাদেরকে দিয়েছি যে দালিয়ানে প্রধানমন্ত্রী যখন এই সাধারণ সভায় ১৭তম সাধারণ সভায় এসে উপস্থিত হয়েছেন তখন কিন্তু তাকে স্বাগত জানানো হয়েছে এবং তিনি তার অবস্থান থেকে বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের অর্থনীতির পক্ষে বিভিন্ন কথা এবং বিভিন্ন বস্তু, অর্থাৎ বাংলাদেশের যে অর্থনৈতিক বর্তমান অবস্থা এবং বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সেই বিষয়গুলো হয়তো তিনি তুলে ধরার চেষ্টা করবেন। সভায় না হলেও সাইডলাইন বৈঠকগুলোতে হয়তো তিনি এই বিষয়গুলো নিশ্চয়ই অ্যাড্রেস করবেন বাংলাদেশের পক্ষে। কারণ বাংলাদেশের অর্থনৈতিক যে অচলাবস্থা কিংবা অর্থনীতির যে বর্তমান পরিস্থিতি, সেগুলো নিশ্চয়ই এতে তিনি তুলে ধরার চেষ্টা করবেন বৈশ্বিক নেতাদের কাছে। এর আগে কিন্তু গতকালও তিনি অংশগ্রহণ করেছেন এবং সেখানে তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশ যে অর্থনৈতিক সভায় অংশগ্রহণ করছে সেখানে জলবায়ু মোকাবেলা, অর্থাৎ জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে যেন বৈশ্বিক নেতারা অর্থাৎ ধনী দেশগুলো এগিয়ে আসে। এছাড়া আজকে প্রধানমন্ত্রী এই সম্মেলন শেষের পরে তিনি ৩টি বৈঠক করবেন দালিয়ানে। চায়নার রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি, চায়নার রেল অথরিটি এবং ইনফ্রাস্ট্রাকচার অথরিটির সাথে তিনি কিন্তু পৃথক বৈঠক করবেন এবং এতে চায়নার সাথে, চীনের সাথে বাংলাদেশের এই বিষয়গুলোর যোগাযোগের ক্ষেত্রে তিনি আলাপ আলোচনা নিশ্চয়ই এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। চীনের দালিয়ানে এই অনুষ্ঠানের পরে ৩টি সৌজন্য সাক্ষাৎ এবং ৩টি সৌজন্য সাক্ষাতের পরে প্রধানমন্ত্রী বুলেট ট্রেনে করে বেইজিং এ চলে যাবেন এবং বেইজিং এ শি জিনপিং এর সাথে গুরুত্বপূর্ণ বৈঠক এবং প্রধানমন্ত্রীর সাথে মধ্যাহ্ন ভোজন রয়েছে এবং সেই দিকে আসলে তাকিয়ে আছে দেশের মানুষ এবং সেখানে আলোচনা হবে বাংলাদেশ এবং চীনের সম্পর্কের মধ্যকার কি চুক্তি, কি এমওইউ স্বাক্ষর হয়, সেটার জন্য অপেক্ষা করতে হবে। দর্শক, আমরা জানছিলাম প্রধানমন্ত্রীর চীন সফরের সবশেষ খবর। নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুষিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের বাধার মুখে বিএসএফ পিছু হটায়। ফলে এসব ব্যক্তি বর্তমানে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন। বিজিবি জানিয়েছে ভোর ৪টার দিকে সাপাহার আদাতলা সীমান্ত এলাকা দিয়ে ২৯ বিএসএফ ব্যাটালিয়নের অ্যালেনপুর ক্যাম্পের সদস্যরা ৯ জনকে বাংলাদেশে পুষিনের চেষ্টা করে। এদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। খবর পাওয়ার পর আদাতলা সীমান্তে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়। বর্ষার শুরুতেই ভাঙনের কবলে পড়েছেন ফরিদপুরের পদ্মাপাড়ের মানুষ। এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে পদ্মার তীরবর্তী অসংখ্য বসতভিটা, ফসলি জমিসহ নানা স্থাপনা। হুমকিতে রয়েছে শত শত বাড়িঘর, ফসলি জমি, স্কুল, মসজিদ সহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা। শেষ সম্বল হারানোর শঙ্কায় এসব মানুষ সরকারি পদক্ষেপের দিকে চেয়ে আছেন। ফরিদপুর থেকে সঞ্জীব দাসের পাঠানো রিপোর্ট।
এই চিত্র ফরিদপুরের সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ইউসুফ মাতুব্বরের ডাঙ্গি গোলটাঙ্গি এলাকার। পদ্মার করাল গ্রাসে বিলীন হচ্ছে নদীপাড়ের মানুষের ফসলি জমি, রাস্তাঘাট, বসতভিটা, সর্বস্ব হারিয়ে নিঃস্ব হচ্ছেন অনেকে। প্রমত্তা পদ্মা নদীতে এরই মধ্যে বিলীন হয়েছে শতাধিক বাড়িঘর, হুমকিতে রয়েছে বসতবাড়ি সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হলেও কাজে আসছে না, ফলে এলাকার মানুষ এখন ভাঙন আতঙ্কে দিনরাত পার করছেন। এই বর্ষে 7 ভাঙ্গা দিয়ে হারছি, 7 জায়গায় বাড়ি কিনে হারছি। পাগবান্ধে যদি ব্যবস্থা না করে তারা কিভাবে থাকে? আমার নদী ভাঙে চলে গেলে আমার কোনো বাড়ি করার কোনো জায়গা নাই। আমাকে অনেক বসত বাড়ি ভাঙে নিয়ে গেছে, অনেক লোক অর্থহীন হয়ে পড়ছে। শুনছিলাম যে গাঙ্গে ভাঙ্গা বানবি, তা তো বানলেন না। তারপরে তো কত ভাইঙ্গে নিয়ে গেল, এবার এনে তো আমাকে থাকা দেয় দুষ্কার। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে আপৎকালীন ব্যবস্থা হিসেবে জিও ব্যাগ ফেলা হচ্ছে, আর ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে, আর যাদের অলরেডি নদীতে জমি ভেঙে গেছে তাদেরকে আমরা আমাদের দুর্যোগ ত্রাণের যে মন্ত্রণালয়ের বিভিন্ন ধরনের অনুদান থাকে তার আওতায় এনে কিছুটা তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া যায় সেটার চেষ্টা করব। যদি ভাঙনের তীব্রতা বাড়ে এবং জনগণের জানমাল, সহায় সম্বল, রাস্তাঘাট, স্কুল কলেজ এগুলো যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলে আমরা সেখানে আপৎকালীন ব্যবস্থা নেব। পদ্মা তীরের বাসিন্দাদের দাবি তাদের ভিটামাটি রক্ষায় নদী ভাঙন রোধে টেকসই স্থায়ী ব্যবস্থা নেওয়া হোক। এনটিভি নিউজ ডেস্ক। রাজধানীর শ্যামলীর বেবি কেয়ার হাসপাতালে শিশু মৃত্যুকে কেন্দ্র করে ফের আলোচনায় এসেছে বেসরকারি স্বাস্থ্যসেবা খাত। পরিবারের দাবি, হাসপাতালের অব্যবস্থাপনা ও অক্সিজেন সরবরাহ ব্যবস্থার ত্রুটির কারণেই প্রাণ হারিয়েছে 4 মাস বয়সী শিশু ফারিস। আবির আহমেদের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর শ্যামলীর বেবি কেয়ার হাসপাতাল। অভিযোগ উঠেছে হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার লিকেজের ঘটনায় মৃত্যু হয় 4 মাস বয়সী শিশু ফারিসের। হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটি এর আগে হামে আক্রান্ত হয়ে চিকিৎসা শেষে সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছিলেন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়। এই একটি ফ্লোর নিয়ে হাসপাতালটি কিভাবে চলছে সেই প্রশ্নই এখন সাধারণ মানুষের মুখে। রোগীর স্বজনরা বলছে, অক্সিজেন সিলিন্ডার লিকেজের কারণে শিশু ফারিস মারা গেছে। হাসপাতালে গ্যাস লিকেজ হয়েছিল, এরকম একটা ঘটনা ঘটেছে সেই হাসপাতাল। হ্যাঁ, সেই জন্য হয়েছে কিনা আপনি কি মনে করছেন? হ্যাঁ, সেই জন্যই তো ফস করে একটা আওয়াজ হলে পরে আমি কি কে রে, এটা গ্যাসের আওয়াজ। এ সবাই বেরো বেরো, বাচ্চা আমার স্বামী গেছে বাচ্চা আনতে দৌড়াইয়া। বাচ্চা 7-8 জন ছিল, একজন তো মরেই গেছে। যদিও কর্তব্যরত চিকিৎসক বলছেন ভিন্ন কথা। বিকট শব্দটার কারণে উনি বের হতে পারেননি এবং পরে জানতে পারি যে অক্সিজেন লাইনের সমস্যা হয় এবং পেশেন্ট বাড়ির সাথে ওখানে কথা বলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। এই হচ্ছে কন্ডিশন। এর মাঝে বাচ্চা খারাপ হতে থাকে, পরবর্তীতে বাচ্চা মারা যায়। অভিযোগ নাকচ করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অক্সিজেন লিকেজ ও শিশুটির মৃত্যুর মধ্যে কোনো সম্পর্ক নেই। অ্যাক্সিডেন্টটা হয়েছে, লিকেজ ছিল, তো লিকেজের কারণে হচ্ছে ওখান থেকে অক্সিজেন বের হচ্ছিল, যার কারণে হচ্ছে অক্সিজেন আমাদের হসপিটালটা শাটডাউন রাখা হয়েছে এবং আমাদের এখানে যে সকল পেশেন্ট ছিল সেগুলোকে অন্যত্র শিফট করা হয়েছে। আপনি এখানে যে লিক দেওয়া সেটা কেউ দেখতেছেন নাকি? তো আপনি তো বলছেন যে ট্রান্সফারের সময় জাস্ট একটু শব্দ হয়েছে। না, আমি আপনার কথা বুঝতে ভুল করছি না, তবে আমি বুঝতে ভুল করছি। অভিযোগের বিষয়ে হাসপাতাল মালিকের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। ঘটনার পর হাসপাতালে অন্যান্য রোগীদের অন্য হাসপাতালে হস্তান্তর করা হয়। শুধুমাত্র একটি ফ্লোর নিয়ে গঠিত হাসপাতালটির তেমন নিরাপত্তা ব্যবস্থাও চোখে পড়েনি। আর এই ভবনে একাধিক হাসপাতাল কিভাবে রোগীর সেবা দেবে সেই প্রশ্নই এখন জনমনে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। সকালের খবর এইটুকুই। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।